25 ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা তারেক রহমানের, বললেন নির্বাচন সহজ হবে না, ৭১-এর ষড়যন্ত্রকারীরা এখনো চক্রান্ত করছে। জুলাই ঐক্যের ডাকে ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি, রাজধানীতে ইন্ডিয়ান ভিসা সেন্টার বন্ধ ঘোষণা, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব। শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল ও প্রতারণা, মন্তব্য প্রধান উপদেষ্টার। এ পর্যন্ত 50 লাখ প্রবাসীর ভোটার নিবন্ধন হয়েছে, জানালেন উপদেষ্টা। ওসমান হাদির স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষায়, ব্রেন সক্রিয় করতে অপারেশন প্রয়োজন, তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা স্বরাষ্ট্র উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 25 ডিসেম্বর দেশে ফিরছেন বলে নিজেই জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিজয় দিবস উপলক্ষে লন্ডনে আয়োজিত আলোচনা সভায় তাকে বিদায় জানাতে নেতাকর্মীদের বিমানবন্দরে ভিড় না করার অনুরোধ জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, স্বপ্ন দেখিয়ে স্বৈরাচার সরকার বিলিয়ন বিলিয়ন অর্থ পাচার করেছে। বিএনপি স্বপ্ন দেখাতে বিশ্বাসী নয়, বিএনপি বিশ্বাস করে স্বপ্ন বাস্তবায়নে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সামনের দিন খুব সহজ হবে না। তারেক রহমান বলেন, বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে আগামী নির্বাচনে দেশের মানুষের সমর্থনে সরকার গঠন করতে সক্ষম হবে দলটি। দেশের বিরুদ্ধে এখনও চক্রান্ত অব্যাহত আছে উল্লেখ করে ষড়যন্ত্র প্রতিহতে দেশের মানুষকে সচেতন ও সজাগ থাকার আহ্বান জানান তিনি। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি, এবং দেশের সুনাম নষ্ট হবে, দলের সুনাম নষ্ট হবে। যারা সেদিন এয়ারপোর্টে যাবেন না, আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন, আমি ধরে নিব তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবেন। আর আমার মানা করা সত্ত্বেও, আমার অনুরোধ করার পরেও যারা যাবেন, আমি ধরে নিতে বাধ্য হব যারা ব্যক্তিগত স্বার্থের জন্য সেখানে গিয়েছেন। পুলিশি বাধার মুখে উত্তর বাড্ডাতে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি শেষ করেছে জুলাই ঐক্য নামের সংগঠন। বুধবার বিকেলে লং মার্চ নিয়ে ইন্ডিয়ান হাই কমিশন অভিমুখে যাত্রা শুরু করলে বাড্ডা এলাকায় পুলিশের বাধার মুখে পড়েন জুলাই ঐক্যের নেতাকর্মীরা। বিকেল 3:30টার দিকে বিক্ষোভকারীরা রামপুরা থেকে ভারতীয় হাইকমিশনের দিকে যাত্রা শুরু করেন। পুলিশ উত্তর বাড্ডায় ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। পুলিশের বাধার মুখে পড়ে সেখানেই অবস্থান নিয়ে বক্তব্য দেন মিছিলে অংশগ্রহণকারীরা। বলেন, অবিলম্বে ফ্যাসিস্ট হাসিনা সহ সকল খুনিদের ফেরত দিতে হবে। বক্তারা বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে। এর আগে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তারা বিক্ষোভে যোগ দেন। এদিকে চলমান পরিস্থিতির কথা উল্লেখ করে দুপুর 2টা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা করেছে ভারতীয় কর্তৃপক্ষ। এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চলবে না, চলতে দেওয়া হবে না। এখন পর্যন্ত হাসিনাকে ফেরত আনার ব্যাপারে আপনার কোন চোখ রাঙানি আমাদের চোখে পড়ে নাই। সীমান্ত হত্যা হয়, আপনার কোন চোখ রাঙানি আমরা দেখি নাই। যদি এইভাবে চালাইতে থাকেন, তাহলে আপনার পদত্যাগের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে আমরা বাধ্য হব। যদি জুলাইয়ের সক্রিয় নিরাপদ না থাকে, যদি বাংলাদেশ নিরাপদ না থাকে, যদি আমাদের সহযোদ্ধারা নিরাপদ না থাকে, আমরা কাউকে নিরাপদ থাকতে দিব না। আমাদের সাথে যে বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তির পরিপ্রেক্ষিতে সকল খুনি এবং যারা পলাতক আসামি আছে স্বৈরাচার সরকারের এবং সামরিক বাহিনীর, তাদের সকলকে ফেরত দিতে হবে অতি দ্রুত। এদিকে ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। দুপুরে তাকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনকে লক্ষ্য করে হুমকি এবং বাংলাদেশি রাজনৈতিক নেতাদের ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানাতেই এই তলব বলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার ঘোষণাও দিয়েছে নয়াদিল্লি।
আজ দুপুর 2টা থেকে ভিসা কেন্দ্র বন্ধ রয়েছে। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়, তবে কতদিন ভিসা কেন্দ্র বন্ধ থাকবে তা জানানো হয়নি। যে সমস্ত ভিসা আবেদনকারী বুধবারের জন্য স্লট বুক করেছিলেন তাদের জন্য নতুন তারিখ ও সময় দেওয়া হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারত বাংলাদেশে দুই দেশের হাই কমিশনারকে তাদের নিজ দেশে তলব অপ্রত্যাশিত নয়। বলেন, ভারত সবসময়ই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে খাটো করার চেষ্টা চালায়। রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের কাছে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ভারতের সাথে বাংলাদেশের টানাপোড়েন তো আছেই, সেটি মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। ভিসা দেওয়ার বিষয়ে যে কোনো সিদ্ধান্ত ভারত নিতে পারে, এটি নিয়ে বলার কিছু নেই জানান পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশে গত 15 বছর আওয়ামী লীগের আমলে হওয়া নির্বাচন নিয়ে ভারত চুপ ছিল মন্তব্য করে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের নসিহত উপদেশ গ্রহণযোগ্য নয়। আগামী জাতীয় নির্বাচন ভালো নির্বাচন হবে। ভারত যদি শেখ হাসিনাকে থামাতে না চায়, কারো পক্ষে থামানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। বাস্তবতাকে মেনে নেওয়াই ভালো যে আসলে তো ওই সরকারের শুরু থেকে আজকে পর্যন্ত টানাপোড়েন তো আছে ভারতের সাথে টানাপোড়েন ছিল, এটা মেনে নিয়েই আমরা সবসময় বলে আসছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই। তো আমরা চাইলে সেটা যে হবেই এমন তো কোনো কথা নেই। তো এখন সম্পর্ক দুই পক্ষ থেকেই তো সেটাকে এগোনোর চেষ্টা করতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিদেশে শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে বড় বাধা দালালদের প্রতারণা, সিন্ডিকেট। এই সংকট দূর করতে সরকার কঠোর হচ্ছে বলে জানিয়েছেন তিনি। প্রবাসী দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনা অনুষ্ঠানে ডক্টর ইউনূস এমন মন্তব্য করেন। তরুণ সমাজকে জনশক্তিতে রূপান্তরে সরকার সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি প্রবাসী আয়। চলতি অর্থ বছরে রেমিটেন্স এসেছে $30 বিলিয়ন, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও প্রবাসী দিবস পালন করছে বাংলাদেশ। এ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যরা। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, প্রবাসীদের এত অবদানের পরও দালাল চক্রের হাতে জিম্মি হয়ে আছেন। এটা করতে গিয়ে দেখা গেল দালালি, সিন্ডিকেট, কে কার টাকা মেরেছে, আসলে ঘটনা অত পরিষ্কার না। পুরো জগৎটাই হলো দালাল বেষ্টিত জগৎ। আসল খবর কার কাছে বোঝা মুশকিল, কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল। সরকার অনেক দূরে এটার থেকে, ভেতরে ঢোকার ক্ষমতা সরকারের নাই, এখনো হয়নি, আশা করি একদিন হবে। এই হলো মানুষ যারা বিদেশ যেতে চাচ্ছে তাদের কপাল। ওই যে শব্দটা ম্যাজিক ওয়ার্ড যেটা উল্লেখ করলাম, ওইটাই হলো আসল দালাল। এই দালাল থেকে সবকিছু উৎপত্তি হচ্ছে। সে কাগজপত্র তার কারখানাতেই তৈরি হয়ে গেল সবকিছু, দেশের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কি কাগজ লাগবে মানিয়ে দিচ্ছি। অভিবাসন ব্যয় কমানো ও সাধারণ মানুষের বিদেশ যাওয়ার ক্ষেত্রে সিন্ডিকেট ভাঙতে নানামুখী পদক্ষেপের কথা জানান সরকার প্রধান। পৃথিবীতে তারুণ্যের অভাব, আর আমরা হলাম তারুণ্যের খনি। এটা আমাদের মাথায় ঢুকতেছে না। এটা সোনার খনির চেয়ে তো বেশি গুরুত্বপূর্ণ। সারা দুনিয়াতে তরুণদের সন্ধানে আছে। আমাদের 18 কোটি লোকের মধ্যে 9 কোটি লোকের বয়স 27 বছরের কম। এর থেকে তরুণ জনসংখ্যা কোথায় পাবে? সারা দুনিয়াকে আসতে হবে এখানে, কিন্তু আমাদেরকে তৈরি হতে হবে। তৈরি থাকলে যে কোনো জায়গায় যেতে চান, সাধ্য সাধনা করে তাদেরকে নিয়ে যাবে। অনুষ্ঠানে আসছে নির্বাচনে ভোট দিতে এখন পর্যন্ত 50 লাখ প্রবাসীর নিবন্ধনের কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষায়। ব্রেন সক্রিয় করার জন্য অপারেশন প্রয়োজন। বুধবার ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে জানানো হয়, অপারেশনের জন্য প্রস্তুত করতে হলে প্রথমে শরীরকে সম্পূর্ণ স্থিতিশীল করতে হবে। চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ড যে কোনো স্থানে হতে পারে। বর্তমানে মূল লক্ষ্য হলো শরীর ও ব্রেনের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা।
ব্রেন ছাড়া শরীরের অন্যান্য সব অঙ্গ সক্রিয় রয়েছে, তার জন্য বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে তার পরিবার। এদিকে ইনকিলাব মঞ্চের আরেক পোস্টে জানানো হয়, ওসমান হাদির চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার সরকার বহন করছে এবং শারীরিক অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে তার পরিবারকে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান শরীফ হাদির সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে নারায়ণগঞ্জের বিকেএমই এর প্রধান কার্যালয়ে পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে তিনি দোয়া কামনা করেন। জাহাঙ্গীর আলম বলেন, ওসমান হাদি একজন জুলাই যোদ্ধা, দেশের জন্য তার অবদান অতুলনীয়। নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা সাধারণ বিষয়, ঢাকাও তাদের হাই কমিশনারকে তলব করেছে। আমাদের উসমান হাদি ভাই আহত, এর জন্য আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারেন। এবং ওনার যে বিভিন্ন কর্মকাণ্ড, এটা কিন্তু দেশের জন্য খুবই মঙ্গলজনক ছিল, এবং উনি যেন এই কর্মকাণ্ডগুলি করতে পারে, এই জন্য আপনারা সবাই আল্লাহর কাছে একটু খাস দিনে দেয়া করবেন। আপনিও তাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয় না, কিন্তু তার ব্যবহৃত হাতিয়ারটা উদ্ধার করা হয়েছে এবং ওর সাথে যে আরেকজন ওই হাতিয়ার তাকে উদ্ধার করা রিমান্ডে নিছি। গুম ও শতাধিক হত্যার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে আগামী ২১ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এই অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর শাইখ মাহাদি। সঙ্গে ছিলেন প্রসিকিউটর মইনুল করিম সহ অন্যরা। এদিকে জিয়াউল হাসানের বিরুদ্ধে আরও ৩ শতাধিক মানুষকে হত্যার তদন্ত চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বর্তমানে সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে একাধিক মামলার তদন্ত চলমান। এর মধ্যে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে গুম নির্যাতনের মামলায় শাপলা চত্বরে গণহত্যার দায় সহ গুরুতর কয়েকটি অভিযোগ রয়েছে। জিয়াউল হাসান বর্তমানে গ্রেফতার রয়েছেন। এদিকে ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় সহায়তার মামলায় পলাতক আসামি সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ হয়েছে। পরবর্তী শুনানি ৭ জানুয়ারি। এছাড়া জুলাই আন্দোলনের সময় কারফিউ জারি করে গণহত্যার পরিকল্পনার মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়েছে। ৩,১৮৪ কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম মাসুদ সহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সকালে চট্টগ্রামে দুদকের জেলা কার্যালয়ে মামলা দুটি করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক সিরাজুল ইসলাম। মামলায় বলা হয়, ২০০৯ সাল থেকে ২০২৫ সালের ৬ মার্চ পর্যন্ত ব্যাংকটির চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে প্রতারণার মাধ্যমে বিভিন্ন সময় ২,০৩২ কোটি ৩০ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এছাড়া ২০০৫ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত একই ব্যাংকের শাখা থেকে ১,১৫২ কোটি টাকা আত্মসাৎ, মানি লন্ডারিং মামলা করা হয়েছে এস আলম সুপার এডিবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধে। অর্থ আত্মসাতে সহযোগিতা করায় মামলা দুটিতে গ্লোবাল ট্রেডিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক রাশিদুল আলম, পরিচালক ফারজানা বেগম, আব্দুস সবুর, জনতা ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক কামরুল হাসান সহ ৬৮ জনকে আসামি করা হয়েছে। চট্টগ্রামের মিরসরাই ও রাঙ্গুনিয়া আলাদা সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক সহ ২ জন নিহত হয়েছেন। ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বারুয়ার হাটে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সবজিবাহী আরেকটি ট্রাক ধাক্কা দিলে শামসুল আলম নামে এক সবজি ব্যবসায়ী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাক চালক রবিউল হোসেন ও তার সহকারী। এদিকে রাঙ্গুনিয়া অটোরিকশা থেকে ছিটকে পড়ে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত স্কুল শিক্ষকের নাম মোহাম্মদ নুরুল কবির। তিনি উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আজ ১৭ ডিসেম্বর খুলনা পাকিস্তানি হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালির বিজয় অর্জিত হলেও হানাদার পাক বাহিনীর কবল থেকে খুলনা মুক্ত হয়েছিল ১৭ ডিসেম্বর। এই দিনে শিরোমণি এলাকায় মুক্তি সেনাদের কাছে ৩,০০০ পাক বাহিনী আত্মসমর্পণ করে। মুক্তিবাহিনীর তুমুল আক্রমণের যশোর ক্যান্টনমেন্ট ছেড়ে ৯ ডিসেম্বর নোয়াপাড়া হয়ে খুলনার দিকে আসে পাক হানাদার বাহিনী। ট্যাঙ্ক, কামান, সাজোয়া বহর আর গোলাবারুদ সহ খুলনার শিরোমণি, ইস্টার্ন গেট ও ফুলবাড়ি গেট এলাকায় ঘাঁটি স্থাপন করে তারা। একে একে গোটা এলাকা দখল করে নিয়ে নির্বিচারে গুলি করে হত্যা করতে থাকে নিরীহ বাঙালিদের। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ফেলে চলে যায় বাঙালিরা। এক পর্যায়ে জনশূন্য হয়ে পড়ে এলাকা। ১২ ডিসেম্বর সকালে হঠাৎ করে
পাক সেনাদের এই ঘাঁটিতে আক্রমণ চালায় মুক্তিযোদ্ধারা। মিত্র বাহিনী ও মুক্তি সেনাদের সাঁড়াশি আক্রমণে পরাজিত হয় পাকিস্তানি বাহিনী। 17 ডিসেম্বর মুক্ত হয় খুলনা। নরসিংদীর নিভৃতচারী চিত্রশিল্পী আল আমিনের তুলির ছোঁয়ায় ফুটে উঠেছে জীবন ও প্রকৃতি আর পরিবেশ রক্ষার নানা বার্তা। কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই তিনি বছরের পর বছর এঁকে চলেছেন প্রকৃতি আর জীবনের ক্যানভাস। তবে শিল্প সৃষ্টির নেশায় মগ্ন এই শিল্পীর শিল্পালয় এখন চরম সংকটে। অবিলম্বে উদ্যোগ না নিলে নষ্ট হয়ে যাবে মূল্যবান এসব শিল্পকর্ম। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চিত্রশিল্পী আলামিনের তুলিতে এভাবেই জীবন্ত হয়ে ফুটে উঠেছে জীবন ও প্রকৃতি। কয়েক দশক ধরে নিভৃতে তিনি এঁকে চলেছেন এমন গল্প। আঁকাবুকির নেশা থেকেই জীবনের নানামুখী রূপ ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন তিনি, যেখানে পাওয়া যায় স্বপ্নময় এক অনাবিল প্রশান্তি। বয়সের ভারী নুজো এই জীর্ণশীর্ণ ঘরটিতেই এক যুগেরও বেশি সময় ধরে ছবি আঁকছেন চিত্রশিল্পী আলামিন। তার আঁকা ছবির সংখ্যা প্রায় 10,000, যার মধ্যে প্রায় 2,500 শিল্পকর্ম এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই ঘরেই। এই শিল্পালয়ে আছে মূর্ত আর বিমূর্ত দুই ধারারই অসংখ্য চিত্রকর্ম। জল রং থেকে শুরু করে সব মাধ্যমেই সমান দক্ষতা চিত্রশিল্পী আলামিনের। এই জরাজীর্ণ ঘরটা ভাঙ্গা, বৃষ্টি হলে সারা ঘরে পানি ফেলে। তো একটা ছবি কমপ্লিট করার পরে দেখা গেলো আবার 15-20 দিন পরে আবার বৃষ্টি সমস্যা হয়, আবার ঝাড় মোছা করি। এটা নিয়ে আমি খুব পেরেশানি আছি। আর বৃষ্টি হয় বিদায় আমি রাত্রে যাপন করি এখানে, কারণ যত বৃষ্টি পড়ে কোন সময় কোন ছবিতে পানি পড়ে ওইখানে গিয়ে একটু দেখাশোনা করি। এইভাবেই আমার দিন কাটে। বর্তমানে অনেকটা ধ্বংসের পথে তার শিল্পকর্মগুলো। জীর্ণ শীর্ণ ঘরে রোদ, বৃষ্টি এবং বিভিন্ন বৈরী আবহাওয়ায় প্রিয় ছবিগুলো নষ্ট হতে চলেছে। কিছুদিনের মধ্যেই ছাড়তে হবে এই ঘরটিও। বেশ কিছুদিন আগে একটা ছবি তার দেখলাম যে পরিবেশ দূষণের শিকারে কিভাবে শকুন বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই ছবিটা তিনি তার ছবির মধ্য দিয়ে ফুটে তুলছেন। অসাধারণ। তো এই ধরনের তার অনেক কাজ আছে, যে কাজগুলো আমি মনে করি সংরক্ষণ করা উচিত। আলামিন ভাইয়ের শিল্পকর্ম যদি প্রকাশিত হয় বা সবার কাছে যদি এই তথ্যগুলো পৌঁছায়, তাহলে হচ্ছে ছাত্রছাত্রী এবং হচ্ছে যারা নাকি শিল্পমনা মানুষ তাদেরকে আরও অনেক বেশি কি বিকশিত করবে। এই শিল্পালয়ে প্রায় 2,500-এর মতো শিল্পকর্ম আছে, যেগুলো আস্তে আস্তে আসলে সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। যদি রাষ্ট্র এবং সমাজ সবাই যদি এগিয়ে আসতো এই শিল্পকর্মগুলোকে সংরক্ষণ করার জন্য, তাহলে আমরা হয়তো আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ভালো কিছু জিনিস রেখে যেতে পারতাম। একটি উপযুক্ত সংরক্ষণাগার বা নিরাপদ কর্মসংস্থানের অভাবে হারিয়ে যেতে বসেছে আলামিনের কয়েক দশকের সৃজনশীল ইতিহাস। স্বশিক্ষিত এই শিল্পীর 2,500 চিত্রকর্ম রক্ষা করা এখন সময়ের দাবি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ি 298 নম্বর সংসদীয় আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। তার পক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আফসার। এই সময় তার সাথে ছিলেন জেলা যুগ্ম সম্পাদক আব্দুল মালিক মিন্টু সহ অনেকে। চাঁপাইনবাবগঞ্জ 3 সদর আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। জেলা জামায়াতের নেতাকর্মীরা এ সময় তার সাথে ছিলেন। জিয়া পরিষদ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নওশের আলীর স্মরণ সভা হয়েছে জামালপুরে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে। এতে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর 5 সদর আসনের প্রার্থী অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন। বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে সিলেটের খাসদবিরে হলি সিটি কলেজিয়েট স্কুলে। এতে বক্তব্য রাখেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আনহার মিয়া। দীর্ঘ 6 বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বাদশ সমাবর্তন হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে সাতক্ষীরায় গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে ছাত্রদল। শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এই আয়োজনে সভাপতিত্ব করেন শহর ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ শাহিন ইসলাম। মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা হয়েছে সাভারের দাউগাঁওয়ে। এতে প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াত নেতা হাসান মাহবুব মাস্টার। সভাপতিত্ব করেন জামাত নেতা জিএম মজিবুর রহমান। ঝালকাঠি পৌর শহরের সড়কের দুপাশে আগাছা পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। পৌর শহরের পুলিশ লাইন এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন পৌর প্রশাসক মোহাম্মদ কাউসার হোসেন। ফেনীতে ব্যতিক্রমী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তাসকিয়াতুল উম্মাহ মডেল মাদ্রাসা বার্ষিক অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয়েছে শহরের একটি কমিউনিটি সেন্টারে। মাওলানা রশিদ আহমদ শাহিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাক্তার মোহাম্মদ শামসুল আলম। কারিগরি শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক প্রতিযোগিতা হয়েছে। পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে কারিগরি শিক্ষা অধিদপ্তর এই প্রতিযোগিতার আয়োজন করে। ময়মনসিংহ অঞ্চলের 14টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের 126 জন নির্বাচিত শিক্ষার্থী 42টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। প্রধান অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব শামসুর রহমান খান। নোয়াখালীর সদর উপজেলায় তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। নোয়ানু ইউনিয়ন আতাশপুর উইনার ক্লাবের উদ্যোগে পশ্চিম আতাশপুর জামে মসজিদ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা শামসুদোহা মিঠু। টুর্নামেন্টে অংশ নিচ্ছে 12টি দল। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। 25 ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা তারেক রহমানের, বললেন নির্বাচন সহজ হবে না, 71-এর ষড়যন্ত্রকারীরা এখনো চক্রান্ত করছে। জুলাই ঐক্যের ডাকে ঢাকায় ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি, রাজধানীতে ইন্ডিয়ান ভিসা সেন্টার বন্ধ ঘোষণা, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব। শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল ও প্রতারণা, মন্তব্য প্রধান উপদেষ্টার। এ পর্যন্ত 50 লাখ প্রবাসীর ভোটার নিবন্ধন হয়েছে, জানালেন উপদেষ্টা। ওসমান হাদির স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষায়, ব্রেন সক্রিয় করতে অপারেশন প্রয়োজন, তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা স্বরাষ্ট্র উপদেষ্টা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।